নমস্কার। আমার আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা অভিনেত্রী। আসুন শুনে নিই আজকের গল্পটি। দালানের মাঝখানে গালোচের আসন পেতে গোটা আষ্টেক 10 বাটি আর অভব্য রকমের বড় একখানা থালা সাজিয়ে আহারের আয়োজন করা হয়েছে। জামাইয়ের নয়, বেয়াইয়ের। নতুন বৌমার বাপ এসেছেন বিদেশ থেকে। বাড়ির গৃহিণী নাকি নিতান্তই লজ্জাশীলা, তাই অতিথির অভ্যর্থনার ভার স্বয়ং বধূমাতারই। তা অযোগ্য অধিকারীর হাতে ভার ন্যস্ত হয়নি। নতুন বউ ছেলে মানুষ হলে কি হয়, 3 জনের আহার্য বস্তু একজনের জঠর গুহায় চালান করিয়ে দেবার চেষ্টার জন্য যে অধ্যবসায়ের প্রয়োজন সেটা তার আছে। শ্বশুরবাড়িতে বাপ ভাই কুটুম, কাজেই বাপের অতিথি ভোজনের জন্য পীড়াপিড়ি না করবে কেন অনুপমা? বাপ হেসে বলেন, খুব যে গিন্নি হয়ে উঠেছিস দেখছি। আমার সঙ্গেও কুটুম্বিতা? এত কখনো খাই আমি? খান না যে সে কি আর অনুপমায় জানে না? কিন্তু উপরোধটাই রীতি যে। আর তাছাড়া শাশুড়ি সামনাসামনি না এলেও আনাচে কানাচে কোথাও আছেন, পরে বউয়ের ক্রুটি ধরবে না? তাই অনুপমা সহজসাহে বলে, আচ্ছা মাছ টাছ না খেতে পারো থাক, পায়েস মিষ্টি এগুলো তো খাবে। এই সন্দেশ এদের দেশ থেকে আনা, ফেললে চলবে না বাবা। না চলে তো তুই খা বসে বসে। এই বলে বাপ হেসে উঠে পড়েন। অপচয় সম্বন্ধে কোনো বক্তৃতা না দিয়েই ওঠেন। সাল তারিখের হিসেবে ঘটনাটা 2 যুগ আগের অপচয়ের ভয়ে অপ্রচুর আয়োজনটা ছিল তখনকার দিনে বিশেষ নিন্দনীয়। একজনকে খেতে বসিয়ে কেবলমাত্র একজনের উপযুক্ত দেওয়া সে কেমন? ফেলাছড়া না হলে আবার আদর জানানো কি? আহার্য বস্তুর ওপর মমত্ববোধটা তো মানসিক দৈন্য। অত বড় কল্পনাবিলাসীও তখন রেশনের বাজারের দুঃস্বপ্ন দেখেনি। অতএব কাক না বেড়াল সম্বন্ধে কিছুমাত্র উদ্বিগ্ন না হয়েই অনুপমাও বাবার সঙ্গে সঙ্গে উঠে যায় এবং পাশাপাশি চলতে চলতে প্রায় অস্ফুষ্ট স্বরে বলে, আমাকে নিয়ে যাবার কথা বলবে তো বাবা? এতক্ষণ বলতে পারেনি, জানত খাবার সময়টা অনেকেরই দৃষ্টি নিবদ্ধ আছে এই দিকে। বাপও মেয়ের সঙ্গে স্বরের মিল রেখে বলেন, বলবো বলেই তো এসেছি। এইবারে একলা ফিরে গেলে তোমাদের মা ঠাকুরনটি কি আর আস্ত রাখবেন আমাকে? ভাবছি কাল সকালের গাড়িতে নিয়ে যাব। আশায় আশঙ্কায় উদ্বেগে উৎকণ্ঠায় কণ্টকিত কিশোরীর হৃদয় এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি হয় না। কাল সকাল, সে যেন সুদূর ভবিষ্যৎ। কিন্তু বউ বলে কথা, 2 যুগ আগের বউ। বাপের বাড়ি যাবার ইচ্ছা প্রকাশটাও অমার্জনীয় অপরাধ। তাই পাকা গিন্নির মতো ফিসফিস করে বাপকে উপদেশ দেয় অনুপমা। বেশ গুছিয়ে গাছিয়েই বলে, বাবা জানোই তো আমার শ্বশুর একটু রাগী মানুষ। একটু? বাপ প্রায় স্পষ্ট হেসে ওঠেন। বল যে বিলক্ষণ, চ্যাটাং চ্যাটাং কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না। সে যাকগে, এইবারে যেমন করে হোক বলে কয়ে। কঞ্চিত আশ্বস্ত অনুপমা বাপকে চোখ টিপে ইশারা করে, চুপ করো তো। কোথায় যেন পায়ের শব্দ হলো। বাপের কাছে নিয়ে যাবার আবেদন করছে, এই অপরাধ ধরা পড়লে রক্ষে আছে? শাশুড়ি লজ্জাশীলা হতে পারেন, তা বলে এতদূর সহ্যশীলা তো আর হতে পারেন না সত্যি। ঘণ্টাখানেক পর সেই দালানে শতরঞ্জের আসন বিছিয়ে আর গোটা 4-5 বাটি ঘিরে থালা সাজিয়ে আহারে বসেছেন বাড়ির কর্তা। সামনে পাখা হাতে অনুপমা। ইনি কুটুম্ব না হলেও অনুরোধ উপরোধের মাত্রাটা ওঠে প্রায় কুটুম্বেরই পর্যায়ে। সেটাও রীতি। তা ছেলের বউ যত্নআত্তি করবে, এই তো স্বাদ মানুষের। তা সেই স্বাদ মেটাতে জানে অনুপমা। কর্তা বেশ খানিক্ষণ খাওয়ার পর একসময় মুখ তুলে যেন হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলেন, হ্যাঁ ভালো কথা, তোমার বাবা যে নিয়ে যেতে চাইছেন তোমাকে। বাবার কথা বাদ দিন। এই বলে পাখাটা জোরে জোরে চালাতে থাকে অনুপমা। হৃদস্পন্দনে দ্রুত ছন্দটা পাছে ধরা পড়ে, তাই যেন আরও ব্যস্ততা।
বাদ দিলে আর চলছে কই গো? শ্বশুর ঠাকুর শ্লেষের ভঙ্গিতে কথাটা শেষ করেন। তিনি তো একেবারেই নাছোড়বান্দা। মেয়ে নিয়ে না গেলে তোমার মা নাকি তাকে বাড়িই ঢুকতে দেবেন না শুনলাম। ওই তো হয়েছে জ্বালা। দইয়ের ওপর চিনি দিতে দিতে অনুপমা যেন অগ্রাহ্য ভরে বলে, মা যে কি বাতিক, মেয়েকে দেখতে ইচ্ছে হলেই কান্না জুড়ে দেবেন। আচ্ছা, এ কি বাবার কি কম মুশকিল? সেইবার অমন পুজোর সময় দিদির আসবার কথা ছিল, আশাই হলো না বুঝি। ব্যাস, মার 7 দিন খাওয়া বন্ধ। পুজোর সময় কোথায় নতুন কাপড় চোপড় পরবেন তা নয়। আচ্ছা, সব সময় কি আশা বললেই আশা হয়? সংসারের সুবিধে অসুবিধে দেখতে হবে না? শ্বশুরের মুখের মেঘ কেটে ঈষৎ কৌতুকের বিদ্যুৎ ছটা দেখা দেয়। আমি তো তোমার বাবাকে কথা দিলাম। এই বলে পায়েসের বাটিটি কাছের গোড়ায় টেনে নেন। অনুপমার মুখেও বিদ্যুৎ রেখা, কিন্তু সুকৌশলে তার উপর একখানি নকল মেঘ ঢাকা দিয়ে হাতের পাখা নামিয়ে গালে হাত রেখে বলে, সে কি বাবা, কথা দিলেন কি? মার এই শরীর খারাপ, 2 দিন বাদে ঠাকুরঝি আসবেন, বামুন ঠাকুর দেশে যাব বলছে। দুশ্চিন্তায় যেন মুষড়ে পড়ে অনুপমা। তা বললে কি হবে? কথার পেছনে ড্যাশ টেনে কর্তা জলের গ্লাসে 2খানা পাতিলেবু নিংড়ে তাড়িয়ে তাড়িয়ে জলটি খেতে থাকেন। অনুপমার মা অবুঝ হতে পারেন, তাই বলে অনুপমা তো আর হতে পারে না। সে নুনের পাত্র চিনির কৌটো গুছিয়ে তুলতে তুলতে বিচক্ষণভাবে বলে, এই সময় আমি হঠাৎ বাপের বাড়ি গিয়ে বসে থাকলে ঠাকুরজি কি মনে করবেন বাবা? বাবাকে আপনি ওই কথায় গুছিয়ে বলে দিন। তা হয় না বৌমা। কর্তা মাটিতে বাঁ হাতের ভর দিয়ে ধীরে ধীরে উঠে বলেন, মরদ কা বাদ হাতি কা দাঁত। একবার যখন হ্যাঁ বলেছি, তখন ত্রিভুবন উল্টে গেলেও তার নড়চড় হবে না। তবে আর কি করতে পারে অনুপমা? মাত্রাতিরিক্ত উজ্জ্বল মুখের ভাবটা ম্লান করে আনতে একটু বেশি সময় লাগে বলে তৎপর হয়ে শ্বশুরের খড়ম খড়কে গামছা ইত্যাদি এগিয়ে দিয়ে বলে, তবে তো মুশকিল হলো। মাঝামাঝি হঠাৎ এখন নিয়ে যাবার জন্য যে কি দরকার পড়ল বাবার বুঝি না। মার শরীরটা খারাপ, তাই এই মা অবশ্য শাশুড়ি মা। তার নিটল দেহখানিতে কোনো রোগবালাই আছে এই অপবাদ শত্রুতেও দিতে পারবে, কিন্তু অনুপমা দেয়। গিন্নি উভয়ের মনোরঞ্জনের এক উৎকৃষ্ট দাওয়ায়। পরবর্তী সিন দালানে নয়, ঘরে। দিনে নয়, রাত্রে। তারানাথকে ছেড়ে যেতে যে কি ভয়ঙ্কর মন কেমন করছে সেই কথাই ছলছল চোখে বিশদভাবে বোঝাতে হচ্ছে অনুপমাকে। 2 কর্তা মিলে কথা পাকাপাকি করে ফেললেন। অনুপমা বেচারি কি করে? ওর তো আর এখন শুধু শুধু যাবার ইচ্ছে ছিল না। হ্যাঁ, সে একটা উপলক্ষ থাকতো আলাদা কথা। বড় অবুঝ অনুপমার মা, অথচ বেহায়ার মতো বলতেও পারে না অনুপমা সেই কথা। কাজেই বিরহ বেদনার যত রকম লক্ষণ আছে সেগুলো সব প্রকাশ করতেই হয় তারানাথের অভিমান ভাঙাতে। চতুর্থ দৃশ্যও একটা আছে, সেটা অনুপমার পিতৃগৃহের পটভূমিকায়। কিন্তু সেই কথা থাক, 2 যুগ পরের কথাই বলি। 2 যুগ বা কেন, বরং তার বেশি। কালের পরিবর্তন হয়েছে বটে, স্থানটা ঠিক আছে, পাত্রটাও বলা চলে। সেই দালানে, আর ঠিক সেই জায়গাটাতেই সেই ভঙ্গিতে বসে আছেন গৃহিণী অনুপমা, পাখা হাতে একখানা। মুখের গড়নটা কিছুটা বদলেছে, গায়ের রঙের জেল্লাটাও কমে গেছে, তবে চুলে যে পাক ধরেছে সেটা এক নজরে চোখে পড়ে না। আর সামনে আহারে বসেছেন বর্তমান কর্তা তারানাথ। 25-এর ওপর আর 25 যোগ করলে যেই পরিবর্তনটুকু অবশ্যম্ভাবী, তার বেশি কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না তারানাথের আকৃতিতে। আসনটা আর বাসনগুলো বাপের আমলের, তবে আহার আয়োজনটা নয়। তাই এ তো এই যুগের ছিন্ন ছাপ।
অনুরোধ উপরোধের কাজটাও ফুরিয়েছে গৃহিণীদের। সচরাচর এই সময় ওই প্রসঙ্গেরই অবতারণা হয়। সেই যুগে জলের দরের সঙ্গে এই যুগের অগ্নিমূল্যের তুলনা করে প্রতিদিনই নতুন করে বিস্ময় প্রকাশ করেন অনুপমা। আবার এই উৎকণ্ঠাও প্রকাশ করতে ছাড়েন না, সংসারে এই নবাবী চাল ছেলে আর কতদিন চালাতে পারবেন তারানাথ। ছেলেটি তো একেবারে লাট সাহেবের পুষ্যিপুত্তর, আর মেয়েটি বাদশার বেগম। এতটুকু ত্রুটি হলেই রসাতল। অবশ্যই ছেলে মেয়েদের কান বাঁচিয়েই কথাগুলি বলেন অনুপমা। এখনকার ছেলে মেয়েদের তো আর বিশ্বাস নেই। তবে আজ আর বাজার দরের আলোচনা নয়, কারণ কর্তা রেগে আছেন, তাই অনুপমা নীরব। খানিক্ষণ খাওয়ার পর হঠাৎ মুখ তুলে তারানাথ বলেন, তা কি নিয়ে এতক্ষণ বচসা হচ্ছিল বাবুর? বলা বাহুল্য উদ্দিষ্ট বাবুটি তারানাথের বয়স্ক বেকার পুত্র। এহেন অম্লরসাত্মক উষ্ণ ভাষা আর কার সম্বন্ধেই বা প্রয়োগ করা যেতে পারে উপযুক্ত বয়সের পুত্র ছাড়া? একটি বিক্ষোভসূচক শব্দের সঙ্গে অনুপমা উত্তর দেন, আর বলো কেন, সেই দিল্লি যাওয়া, বন্ধুরা যাচ্ছে, অতএব ওরও যাওয়া চাই। দিল্লি দিল্লি করে খেপে উঠেছে একেবারে। তারানাথ বিরক্তভাবে বলে, এখনো সেই খোর ধরে বসে আছে? এক কথায় বলে দিচ্ছি যাওয়া হবে না, ব্যাস। বলে তো আমিও দিয়েছিলাম গো। অনুপমা পাখা নামিয়ে হাত উল্টে বলেন, শুনলে তো, সেই তক্কই তো হচ্ছিল, কেন যাব না? গেলে দোষ কি? লোকে কি যায় না? যারা যাবে তারা সব মরে যাবে নাকি? নিষেধের তো একটা কারণ থাকা দরকার। এইসব পাকা পাকা কথা। নিষেধের কারণ থাকা দরকার? শোনো আস্পর্দার কথা, তারানাথের ইচ্ছেটাই তো যথেষ্ট কারণ। তাছাড়াও আবার কারণ দেখাতে হবে ছেলেকে? ক্রুদ্ধ তারানাথ বলেন, আমি ওর তাবেদার নই যে কারণ দেখাবো। একপাল চ্যাংড়া ছোড়ার সঙ্গে হইচই করতে যেতে আমি দেব না। টাকা জোগাবার বেলায় তো আমি বেটা, তবু যদি 1 পয়সা আনবার মুরুদ থাকতো। চুল ছাটার পয়সাটিও পর্যন্ত তো হাত পেতে নিতে হয় এই হাবাতে বুড়োর কাছে। তবু কি তেজ, কথাই কওয়া হয় না ভালো করে। আমি যেন একটা কীটস্য কীট। তা অনুপমার কণ্ঠ অনুরূপ সুর। শুধু তুমি কেন, কাকে নয়, জগৎকেই যেন থোড়াই কেয়ার করে ওরা। দরকারের সময় হাত পাতার কথা বলছো? তাহলেও তো বাঁচতাম মুখ ফুটে চাইলে। মানের কানা খসে যাবে না? সেই তো সেদে সেদে দিতে হবে, নিয়ে যেন মাথা কিনবেন। তারানাথ গম্ভীরভাবে বলেন, বললে এক্ষুনি আবার তোমারই মানের কানা খসে যাবে। তবে ন্যায্য কথা বলবো, তোমার আজকারাতেই এরকম হয়েছে। আজকারা আবার কি? অনুপমা অসন্তোষ প্রকাশ করেন। মেজাজটি তো জানো না ছেলের, একটা ন্যায় অন্যায়ের কথা বলবার জো আছে? আছে কি না আমি দেখতাম। তারানাথ হুমকি দিয়ে ওঠেন, বলতে আমি খুবই পারতাম, শুধু পারি না তোমার ভয়ে। হঠাৎই 40 উত্তীর্ণা অনুপমার মুখে এমন একটা রহস্যময় হাসি ফুটে ওঠে, যেটা 24 বছরে মানানসই। তবে উত্তরটা বয়সের অনুপাতেই দেন ভদ্রমহিলা। আহা, মরে যাই, আমার ভয় তো যেন অজ্ঞান হয়ে যাচ্ছ তুমি। ভয় করতে হয় আজকালকার ছেলেদের। খোকাই তো সেদিন বলছিল ওর কোন বন্ধুর ভাই নাকি বাপের কাছে বকুনি খেয়ে। কে কে ওখানে? তারানাথ অগ্রাহ্য ভরে বলেন, কে আবার? মেধ হয়তো। কি জানি বাবু। অনুপমা সন্দিগ্ধভাবে বলেন, মনে হলো যেন খোকা উঠে গেল সিঁড়ি দিয়ে। খোকা আবার কি? এই তো সাহেব সেজে বেরিয়ে যাওয়া হলো বাবুর। পোর্টফোলিও হাতে না ঝোলালে তো বেরোনো হয় না, যেন মস্ত এক অফিসার। হ্যাঁ, ওই এক ফ্যাশন ছেলের। কিন্তু আবার ঘুরে আসেনি তো? কেন ঘুরে আসবে কি জন্যে? কি জানি,
কিছু ভুলে ফেলে গিয়েছে হয়তো। পরশু অমনি কতক দূরে গিয়ে ছুটতে ছুটতে এলো, ঘড়ি ভুলে গেছে বলে। তা আসবেন বই কি, কজিতে ঘড়ি না বেঁধে বেরোলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কই বলো দেখিনি, ছুটে গিয়ে সংসারের একটা জিনিস কিনে আন। মাথায় আকাশ ভেঙে পড়বে লাট সাহেবের। বিরক্ত তিক্ত স্বরে কথাগুলো উচ্চারণ করে ছোট এক টুকরো পাতিলেবু গেলাসের জলে গুলতে থাকেন তারানাথ। 3 আনা জোড়া লেবু বড় বড় দুখানা খাওয়া যায় না। অনুগামিনী সতী অনুপমা পতিদেবতার এই ধারালো মন্তব্যটির পিঠোপিঠে বেশ ঘোরালো কিছু বলবার আগে একবার উঠে গিয়ে এদিক ওদিক ঘুরে নিঃসন্দেহ হয়ে এসে বসেন এবং এখনকার ছেলেরা লেখাপড়া শিখেও যে কত মুখ আর বাঁদর হয় তারই উদাহরণ দিতে তৎপর হয়ে ওঠেন। ভাগ্নে, ভাইপো, ভাসুরপো, বোনপো, দেখেছেন তো সবাইকেই। অন্ধ স্নেহের বশে নিজের ছেলের বিষয়ে ছেড়ে কথা কইবেন এমন মুখ মা অনুপমা নন। 3 পাশ করে যে ছেলে নির্বিকার চিত্তে শুধু 2 বছর ধরে আড্ডা দিয়ে আর সিনেমা দেখে বেড়ায়, তার আবার পদার্থ আছে কিছু। কেন? উঠে পড়ে লেগে চেষ্টা করলে কিছু একটা জুটতো না এতদিনে? তবুও তো বাপের একটু আসান হতো। দামি দামি আর ভালো ভালো আরও অনেক কথাই বলেন অনুপমা। ছুটির দিন খেয়ে তাড়াতাড়ি উঠবার তাড়া নেই তারানাথের। ধীরে সুস্থে খেয়ে উঠে পানের ডিবে হাতে বাইরের ঘরে চলে যান। ছুটির দুপুরে দাবার আড্ডা বসে পাড়ার হিমাংশু বাবুর সঙ্গে। তাঁর আসার সময় হয়ে এলো। অনুপমা ঠাকুর চাকর সকলের খাওয়ার দেখাশোনা করে সবে খেতে বসেছেন। মেয়ে শিলা নেমে এসে ব্যস্তভাবে বলে, ঠাকুর, উনুনে আগুন আছে তো? থাকে তো একটু চায়ের জল চড়িয়ে দাও চট করে। চায়ের জল বেলা 1:30টার সময়? অনুপমা অবাক হয়ে বলেন, এখন চা খাবি? শিলা বিরক্ত স্বরে বলে, আমি কেন? দাদার ভীষণ মাথা ধরেছে তাই। দাদা? খোকা বাড়ি আছে নাকি? বুকের রক্ত হিম হয়ে আসে অনুপমার। আছেই তো, বেরিয়ে গিয়ে ঘুরে এসে শুয়ে পড়েছে মাথা ধরেছে বলে। কই ঠাকুর, দিয়েছ? শিলার চিত্তজগতে একমাত্র সম্মানিত ব্যক্তি দাদা। গোগ্রাসে ভাত কোটা গিলে নিয়ে ছুটে ওপরে গিয়ে ছেলের ঘরে ঢুকে একেবারে বিছানায় বসে পড়েন অনুপমা। শঙ্কিত স্বরে বলেন, কি হয়েছে রে খোকা? বেরিয়ে আবার ফিরে এসে শুয়েছিস যে? শরীর খারাপ হয়েছে? বলা বাহুল্য স্নেহাতুর মাতৃকণ্ঠের এই শঙ্কিত প্রশ্নের উত্তর তিনি পান না। অবস্থা নির্ণয়ের প্রথম পর্যায় হিসেবে গায়ের উত্তাপ পরীক্ষা করতে যেতে তৎক্ষণাৎ হাতখানা সরিয়ে দিয়ে পাশ ফিরে শয় খোকা। অনুপমা এই অপমান গায়ে না মেখে পুনঃ প্রশ্ন করেন, কখন এলি তুই? খোকা নিরুত্তর। অতএব নিঃসন্দেহ তার সম্বন্ধে মা বাপের মধ্যে যে উচ্চাঙ্গের আলোচনা চলছিল সে তার কর্ণগোচর হয়েছে। তা হোক, অনুপমা তো আর হেরে ফিরে যাবেন না, তাই সক্ষোভ বেদনায় বলেন, আজই হঠাৎ শরীর খারাপ করলি? পরশু তোদের বেরোবার কথা না? বেরোনো? খোকা যেভাবে ভুরু কুচকে তাকায় তাতে আর যাই হোক খোকার তো প্রকাশ পায় না। বেরোনো মানে? কোথায় যাচ্ছি? অনুপমা যেন অবোধ, অনুপমা যেন আত্মবিস্মৃত, অনুপমার যেন এখনও শৈশবকালই কাটেনি। তাই প্রায় শিশুসুলভ সরলতাতেই বলে, কেন? তুই যে বলেছিলি মঙ্গলবারে স্টার্ট করবে ওরা। ওরা করবে তাতে আমার কি? ওদের নিজেদের পয়সা আছে, ওরা যা খুশি করতে পারে। হঠাৎ আচমকা প্রায় শিলার মতো ভঙ্গিতেই খিলখিল করে হেসে ওঠেন অনুপমা। 20 বছর আগে দুধ খেতে নারাজ ছেলেকে যেই সুরে কথা বলে কায়দায় আনতেন প্রায় তেমনি ছেলে ভোলানো সুরে বলেন, ও তাই বলো, বাবুর রাগ হয়েছে? কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল? তখন বুঝি ওর বাক্যবাণগুলো কানে গেছে। তাই ভাবছি কি হলো খোকার। নে নে, মন খারাপ করিস নি, টাকা তো আমি দেবো বলেছি। তুমি আর কোন আকাশ থেকে টাকা পেড়ে আনবে শুনি?
তারানাথ রায়ের টাকাই তো। শখ করে বেড়াতে যাবার রুচি আমার আর নেই মা, একটু ঘুমোতে দাও। বেকারের আবার শখ সাধ। অনুপমা যেন তুড়ি দিয়ে ওড়ান ছেলের কথা। হ্যাঁ, বড় তুই বুড়ো হয়েছিস, রোজগারের বয়স পার হয়ে গেছে একেবারে, তাই বেকার বলে একেবারে দেগে দে নিজেকে। ওনার কথায় আবার মানুষ রাগ করে? কথার কোনো মাথা আছে? ওনার কথা ধর্তব্য করতে হলে তো ভালো খেতে নেই, ভালো পড়তে নেই, আত্মীয় বন্ধুর বাড়ি যেতে নেই, সাদ আহ্লাদ সব শিখেই তুলে রেখে খালি টাকা আনা পায়ের হিসেব কষতে হয়। উচিত। তাই খোকা শ্লেষে সুরে বলে, অন্তত যতদিন ওনার অন্ন ধ্বংসাচ্ছি। তাই বই কি, আমি তো আজীবন ওনার অন্ন ধ্বংসাচ্ছি, করছি যে তাই। ওই সামনাসামনি দুটো মন রাখা কথা কয়ে যা তা বুঝিয়ে একটু ঠান্ডা রাখা, বুঝলি? গোয়ার তুমি করে কাজ পণ্ড করে কী লাভ? তোর ঠাকুরদা ছিলেন কি দুর্দান্ত রাগী, কিছুতেই যদি একবার না বলেছেন তো হাঁ করায় কার সাধ্যি। আমি শুধু ভুলিয়ে ভালিয়ে খোসামত করে। খোকা এবার উঠে বসে, উদ্ধতভাবে বলে, কেন করেছে? অন্যায় করেছে। খোসামত করবে কিসের জন্যে? বাবাকেও চিরকাল ভয় করে করে আর খোসামত করে করে তোমার এই অবস্থা। কিন্তু কেন? তোমার নিজের একটা সত্তা নেই? ভালো মন্দ বিচার বিবেচনা নেই? যুক্তিতর্ক নেই? সূক্ষ্ম একটি হাস্যরেখা ফুটে ওঠে অনুপমার বাঁকা ঠোঁটের কোণে। যুক্তিতর্ক? অনুপমার ভেতরে যুক্তিতর্ক নেই? এত অজস্র আছে যে তার প্রবল স্রোত সমুদ্র স্রোতের মতো ভাসিয়ে দিতে পারে বাপ ছেলে দুইজনকেই। কিন্তু ভাসিয়ে দিলে চলে কই অনুপমার? বিচার বিবেচনা সেটা যে আছে তার প্রমাণ দিতে গেলেই তো সংসার করা ঘুচে যেত অনুপমার। আর সত্তা, সেই বস্তুটাও তো আমসত্ত্বের মতো জলে গুলে রোদে শুকিয়ে ভাড়ারজাত করা হয়েছে। খোসামদের বিরুদ্ধে তো এত তরপানি ছেলের, তাকেই বা এতক্ষণ কি করলেন তিনি মা হয়ে? কিন্তু এইসবের কিছুতেই উচ্চারণ করেন না অনুপমা। সূক্ষ্ম হাসি রেখাটা সূক্ষ্মতর হয়ে মিলিয়ে যায়। শুধু ম্লান কণ্ঠে বলেন, কেন নেই? সে আর তুই কি বুঝবি খোকা? লেখাপড়া শিখে পণ্ডিত হলে কি আর সব বোঝা যায়? আমার মনে আর দুঃখ দিস নে বাবা। তোর সব বন্ধুরা দিব্যি বেড়াতে যাবে আর তুই পড়ে থাকবি, এ আমি সইতে পারবো না। সে উনি না হয় একটু রাগই করবেন, নিজে কখনো কোথাও যেতে পাইনি, জগতের কিছুই কখনো দেখিনি, চিরদিন বন্দি হয়ে থেকেছি। তোরা মন খুলে সব করলেও শান্তি আমার। খোকা অপ্রতিভ দৃষ্টিতে তাকিয়ে দেখে, মনে হয় যেন মায়ের দুই চোখের তারাই পুঞ্জীভূত হয়ে আছে সেই চিরদিনের ক্ষোভ, বঞ্চিত জীবনের, বন্দি জীবনের, নিরুপায় জীবনের। অতঃপর কথার মোড় ঘোরে। চা হাতে করে শিলাও যোগ দেয়। খোকার টাকা হলে মাকে কোন কোন দেশে বেড়াতে নিয়ে যাবে তারই আলোচনা। খোকার যেটা পছন্দ অনুপমার হয়তো নয়। তার মতে কত দুঃখে বেরোনো তা মৌসুরি কেন, বরং পুরী ভুবনেশ্বর শিলার আদর্শ দাদা। অতএব সে মার পছন্দকে উপহাস করে। খোকা আবার তক্ষুনি মত পাল্টায়, কেন? পুরী ভুবনেশ্বরে কি আর যাতা জায়গা? ভারতের স্থাপত্য শিল্পের পৌরাণিক নমুনা। মার পছন্দকে বরং তারিফই করতে হয়। অতএব তাই। তৎক্ষণাৎ শিলার কটকি শাড়ি কেনা হয়, ক্ষেত্তরের কাঁসার বাসন, আবার পরবর্তী ট্রিপটা সম্বন্ধে গবেষণাও চলে। 1:30 বেলা গড়িয়ে 4:30টায় ঠেকে। হঠাৎ যেন দরজার কাছে বোমা ফাটে। বলি, আজ কি আর চাটা হবে না? শিহরিত অনুপমা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 4:40। সর্বনাশ! ঠিক 4টে বেলা হচ্ছে তারানাথের টি টাইম। সময় উত্তীর্ণ হয়ে গেলেই যে তারানাথের হার্টের ট্রাবল বাড়ে। আর আচমকা এই প্রশ্ন বোমাঘাতে নিজের হার্টের অবস্থা আর যাই হোক, মুখের চেহারাটা ঠিকই রাখেন অনুপমা। সহজ আফসোসে সুরে বলে, ওমা, এত বেলা হয়ে গেছে, দেখো কাণ্ড। শিলা, তুও তো আচ্ছা মেয়ে,
আর মেধরই বা কী আক্কেল, বেহুশ হয়ে ঘুমোচ্ছে হয়তো। সত্যি। স্বরমাধুর্যে যতটা তিক্ততা ঢালা সম্ভব তা ঢেলে তারানাথ মন্তব্য করেন, মাইনে করা চাকর বাকরের আক্কেলটাই তো বেশি হওয়া উচিত বটে। স্বামীর কথার উত্তরে জিভের আগায় কোন কথাটা আসছিল না অনুপমার? বিনে মাইনে চাকরানির আবার উচিত বোধের প্রশ্ন? কি জানি, আসে না তো, কাজেই বোঝা যায় না। শুধু স্বাভাবিক খেদে সুরই ধ্বনিত হয় তার কণ্ঠে। এই দেখো না, ছেলেটার আবার শরীর খারাপ বলে এসে শুয়েছে, কে জানে জ্বরজারি হবে কিনা। যে দিনকাল। পরবর্তী সিন দিনে নয়, রাত্রে। এই ঘরে নয়, ওই ঘরে। ঘরের দরজায় খিল লাগানোর পর টাইকো সোডা ট্যাবলেট দুটো আর জলের গ্লাসটা কর্তার হাতে তুলে দিয়ে পানের ডিবেটে নিয়ে বিছানার ওপর গুছিয়ে বসেন অনুপমা। পান মজাবার বহুবিধ উপকরণপূর্ণ কৌটোটি খুলে একটি মুখে ফেলে বলেন, বুকের কষ্টটা বেশি হচ্ছে না তো? তোমার তো আবার সময়ের একটু এদিক ওদিক হলেই কি। তাকানো নেই কেন? রাগ হয়েছে বুঝি? না, তোমাকে নিয়ে আর পারা গেল না। ছেলে মানুষের মতো রাগ অভিমানটা ঠিক আছে এখনো। আর ছেলেটাও হয়েছে তেমনি। বাপের আর কোনো গুণ পান না পান, রাগ গুণটা পেয়েছেন 16 আনা। ওই তখন তোমায় বললাম না খোকার শরীর খারাপ হয়েছে। ও শরীর নয় মোটেই, মেজাজ। ওই যে বন্ধুদের সব গোছগাছ হয়ে যাচ্ছে তাই মেজাজ খাপ্পা। রেগে টেগে হুকুম দিয়ে দিয়েছি আমি, নয়তো শেষটায় মন মজে থেকে সত্যি রোগ করবে। সুধীর শ্যামল সবাই যাচ্ছে যখন, যাকগে, একবার দিল্লি গিয়ে কি চারখানা হাত বেরোয় দেখি। তা হ্যাঁ, একটা চাকরি জোগাড় করে আসতে পারে তবে বলি বুদ্ধি। শ্যামলের মামা না যেন খুব বড় চাকরে ওখানকার? আচ্ছা হ্যাঁ গো, তোমাদের সুবোধবাবুও না দিল্লিতে বদলি হয়েছেন আজকাল? হয়েছে তার কি? তারানাথ বিদ্রুপ হসে বলেন, তোমার ছেলে গিয়ে দাঁড়ালেই কি একটা চেয়ার এগিয়ে দেবে? যাও, হেসে ফেললেন অনুপমা। হাসিটা 10-20 বছর আগের টাইপের। হেসে বালিশের ওপর এড়িয়ে পড়ে বলেন, তোমার সবটাতেই ঠাট্টা। সরো দেখিনি, একটু শুই ভালো করে। ওই যা, মশারি টাঙাবো ভাবলাম যে। রোসো, টাঙিয়ে দিই। আর থাক। অনুপমার সদ্য বালিশে ফেলা মাথাটার ওপর হাতের একটু চাপ দিয়ে তারানাথ বলে ওঠেন, হয়েছে, খুব হয়েছে, আর উঠতে হবে না। তা আজ হঠাৎ এত কর্তব্য জ্ঞানের উদয় কেন? না না, তোমার শরীরটা আজ ভালো নেই। এই বলে ব্যস্তভাবে উঠে বসেন অনুপমা। ততক্ষণে অবশ্য তারানাথ উঠে দাঁড়িয়েছেন। গোফের ফাঁকে মুচকে একটু হেসে বলেন, আচ্ছা, খুব প্রতিভক্তি হয়েছে। এই 27 বছরের মধ্যে কয়দিন মশারি টাঙিয়েছ? অম্বলের রোগী তারানাথের সহজে ঘুম আসে না। সুদীর্ঘ দিনের কর্মক্লান্ত আর অভিনয়শ্রান্ত অনুপমা ঘুমিয়ে পড়েন মুহূর্তে। হয়তোবা অভিনয়টা নিখুঁত উতরেছে বলেই এত স্বস্তি। অভিনয়, তাছাড়া আর কি? সুন্দর নিখুঁত অভিনয়, এতটাই নিখুঁত যে অভিনয় বলে বোঝা অসম্ভব। বোঝা অসম্ভব কোনটা সত্যি আর কোনটা কৃত্রিম। কিন্তু একা অনুপমাই বা কেন? নারী মাত্রই কি অভিনেত্রী নয়? অভিনয় ক্ষমতাই তো তার জীবনের মূলধনা জন্মগত, আর সেই মূলধনটুকু সম্বল করেই তো তার যত কিছু কাজ কারবার। সেই মূলধন যার যত বেশি, তারই তো সংসারে তত বেশি প্রতিষ্ঠা, প্রতিপত্তি, সুনাম, সুখ্যাতি। নদীর মতো আপন বেগে প্রবাহিত হতে চাইলে চলবে কেন তার? একদিক ভরাট করে তুলতে অপর দিকে ভাঙন ধরাবার মতো বোকামি তার নেই। দুই কুল সযত্নে রক্ষা করে চলতে হয় তাকে। রক্ষা করতে হয় সংসার, রক্ষা করতে হয় দাঁড়াবার ঠাঁই। অনাদরকে তার বড় ভয়, বড় ভয় অবহেলাকে। নাকি এই তথ্যের সবটাই ভুল? কোনোটাই তার অভিনয় নয়। চিরন্তনী নারী প্রকৃতির মধ্যে পাশাপাশি বাস করছে
সম্পূর্ণ আলাদা দুটি সত্তা, জননী আর প্রিয়া। নিজের ক্ষেত্রে সে স্বয়ং সম্পূর্ণ। মমতাময়ী নারী তার এই বিভিন্ন দুটি সত্তা বিশাল পক্ষপুটির আড়ালে সযত্নে আশ্রয় দিয়ে রেখেছে চিরশিশু অবোধ পুরুষ জাতিকে। ছলনাটা তার ছলনা নয়, করুণা। আর এই করুণার আওতা ছাড়িয়ে ছলনা লেশহীন উন্মুক্ত পৃথিবীতে বেপরোয়া শিশু ভোলানাথের দলকে যদি মুখোমুখি দাঁড়াতে হতো, কদিন লাগতো পৃথিবীটা ধ্বংস হতে? আমরা শুনছিলাম আশাপূর্ণা দেবীর লেখা গল্প অভিনেত্রী। হ্যাঁ, মেয়েদের জীবনের এই কঠিনাই তাকে এই অভিনয় করেই কাটাতে হয়, নয়তো কি করবে সে? তার নিজের অস্তিত্ব কোথায় এই সংসারে? খুব শীঘ্রই আসছি নতুন আরেকটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন।